হলে ভালো হয়। বিসমিল্লাহির রহমানির রহিম। আশা করি তোমরা সকলে ভালো আছো। গ্রিন বিশ্ববিদ্যালয় অত্যন্ত সফলতার সাথে গত 17ই ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয়ের এ যাবৎকালের সর্বোচ্চ পরিমাণ ছাত্রছাত্রীর গ্রাজুয়েশন ডিগ্রি সম্পন্ন করেছে। পঞ্চম সমাবর্তন সম্পন্ন করেছে। এজন্য আহ বর্তমান ছাত্রছাত্রীদেরও এটা একটা গর্বের বিষয়। এবং ডেফিনেটলি অত্যন্ত আনন্দ ঘন সুষ্ঠু সুন্দর আয়োজনের জন্য বিশ্ববিদ্যালয়ের সুনাম অনেকখানি বৃদ্ধি পেয়েছে। এবং সমাবর্তন বক্তা হিসাবে তোমরা লক্ষ্য করেছো অত্যন্ত প্রথিতযশা এবং আহ, নিজ ক্ষেত্রে উচ্চ জ্ঞান অর্জন, জ্ঞান বিতরণ, জ্ঞান সৃষ্টির অভিজ্ঞতা আছে এরকম একজন অধ্যাপককে তার সমাবর্তন বক্তা হিসাবে ইনভাইট করা হয়েছিল। এবং বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের মাননীয় চেয়ারম্যান উনিও ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ছিলেন, পাবলিক সার্ভিস কমিশনের চেয়ারম্যান ছিলেন, বা ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনেকগুলি ফ্যাকাল্টির ডিন, বিভাগের চেয়ারম্যান সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন এবং বর্তমানে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছেন। ওনারাও উচ্ছ্বসিত প্রশংসা করেছেন অনুষ্ঠানের সার্বিক আয়োজনকে। তো সব মিলায় আমার ধারণা তোমরা যারা লক্ষ্য করেছো বা কেউ কেউ হয়তো বা ভলান্টিয়ার হিসাবে কাজ করেছো, তারা অত্যন্ত আনন্দ ঘন একটা পরিবেশের মধ্য দিয়ে কনভোকেশনের এই দিনটা ছাত্রছাত্রীদেরকে, অনেকেই দেখলাম তাদের গার্ডিয়ানদেরকেও সাথে করে নিয়ে এসেছিল। এটাও একটা বড় প্রাপ্তির জায়গা। এবং কনভোকেশনের যে ভেন্যু ছিল চিন্মৈত্রী সম্মেলন কেন্দ্র, এটা খুবই স্পেশাস এবং হাইলি ডেকোরেটিভ একটা জায়গা। সেই হিসাবে এটাও একটা পজিটিভ দিক। তোমাদের কারো কোনো অভিব্যক্তি আছে নাকি এই বিষয়ে? কোনো 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 শর্টলি কোনো কিছু শেয়ার করতে চাও এই বিষয়ে? স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, মুস্তাফিজুর স্যার এই রহমান। প্রোগ্রামটা স্যার ভার্সিটিতে করা হয় না স্যার, কেন? ভার্সিটিতে করা হয় না বলো না, এটা করা হয়নি এইবার, কিন্তু এর আগের বার আহ যখন চতুর্থ সমাবর্তন হয়েছিল তখন কিন্তু বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসেই আমরা করেছিলাম এবং সেই সময় আমি নিজে উপাচার্যের দায়িত্ব পালন করেছি। সে সময় উপাচার্যের দায়িত্ব ছিলেন প্রফেসর সামদানি ফকির। তো বিশ্ববিদ্যালয়ে করা হয় না তা না। তৃতীয় এবং চতুর্থ দুইটাই বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে করা হয়েছিল। পঞ্চমটাতে এসে কিছু অনিশ্চয়তা দেখা দিয়েছে। নাম্বার ওয়ান, তোমরা জানো যে বর্তমানে আহ, এই যে ব্রিজ, কাঞ্চন ব্রিজ, সেখান থেকে বিশ্ববিদ্যালয়ের গেট পর্যন্ত এই জায়গাটা আহ খুবই ইনঅ্যাক্সেসেবল স্টেজে আছে। অত্যন্ত 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 পর্যায়ে আছে। তো সেই জায়গাটাতে একটা প্রবলেম। দুই হলো ডেট পাওয়া নিয়ে সরকারেরও তো অনেক ধরনের পরিবর্তন হয়েছে, শিক্ষা মন্ত্রণালয়ে অনেক পরিবর্তন হয়েছে তোমরা জানো। আমার জানা মতে প্রায় 1.5 বছর যাবত এই ডেট পাওয়া নিয়ে একটা অনিশ্চয়তা চলছিল। তো শেষ পর্যন্ত এটা পাওয়া গিয়েছে। তো সেটির পরিপ্রেক্ষিতে বা আগে থেকেই এই
আহ ইয়েটা মনে মনে চিন্তা করা হচ্ছিল যে পাওয়া যায় কিনা, তো শেষ পর্যন্ত এটা পাওয়া গিয়েছে। সেটা একটা পজিটিভ দিক। আহ আরো কিছু বিষয় আছে যেগুলি কাইন্ড অফ অ্যাডমিনিস্ট্রেটিভ, আগে থেকে আসলে জানা থাকে না যে ওনারা আসবেন কিনা। যেরকম মহামান্য প্রেসিডেন্ট যদি আসে, ওনারা ওপেন স্পেসে খুব ডিসকারেজ করেন, যেখানে সিকিউরিটির কনসার্ন আছে। তো এইটা যেহেতু একটা ক্লোজড স্পেস, চারিদিক দিয়ে বাউন্ডারি আছে, এবং একটা এক্সিবিশন সেন্টারের অন্যান্য যে সমস্ত ফ্যাসিলিটিজ অ্যান্ড অ্যামেনিটিজ আছে, সেদিক থেকে এই ধরনের ভেন্যু অনেক অনেক সহজে আসলে ম্যানেজেবল। তো এই ধরনের কিছু অ্যাডমিনিস্ট্রেটিভ ইস্যু সেখানে থাকে। আহ, এইটা শেষ মুহূর্তে আসলে নির্ধারণ করেছেন তারা, যে কে মহামান্য চ্যান্সেলরকে রিপ্রেজেন্ট করবেন, মন্ত্রী করবেন নাকি ইউজিসি চেয়ারম্যান করবেন। তো এটা একটা কনসিডারেশনের মধ্যে ছিল, টু দ্য বেস্ট অফ মাই নলেজ। জি ওকে, স্যার, বুঝতে পেরেছি। ঠিক আছে তাহলে, থ্যাংক ইউ। আমরা মনে হয় আমরা লেখাপড়ায় চলে যাই। তো আমরা যে জায়গায় গতদিন আলোচনা করতেছিলাম, ঠিক সেখান থেকে আমরা শুরু করব। আমরা পড়তেছিলাম চ্যাপ্টার 3, ডেটা অ্যান্ড সিগন্যালস। এবং গতদিন যে বিষয়গুলি আমরা আলোচনা করেছিলাম, আমি খুব সংক্ষেপে একটু রিভিশন দিয়ে আসি। যে একটা কম্পোজিট সিগন্যাল এবং সিঙ্গেল সিগন্যাল, আমরা জানি যে টাইম ডোমেন এবং ফ্রিকোয়েন্সি ডোমেন রিপ্রেজেন্টেশন কিভাবে সিগন্যালের কে রিপ্রেজেন্ট করে, এবং এই সিগন্যালের পিক অ্যামপ্লিটিউড যেটা, সেইটা এবং সিগন্যালের ফ্রিকোয়েন্সি, সেইটা মেনটেন করে একাধিক সিগন্যাল যদি একত্রিত হয়, সেটাকে আমরা কম্পোজিট সিগন্যাল বলি। এবং কম্পোজিট সিগন্যালের বাম পাশের ছবিটাতে যেটা দেখানো হয়েছে, সেটি হলো একটা টাইম ডোমেন রিপ্রেজেন্টেশন, ডান পাশে ফ্রিকোয়েন্সি ডোমেন রিপ্রেজেন্টেশন। ফ্রিকোয়েন্সি ডোমেন রিপ্রেজেন্টেশনে এক্স অ্যাক্সিসে আমরা ফ্রিকোয়েন্সি রাখি, টাইম ডোমেন রিপ্রেজেন্টেশনে এক্স অ্যাক্সিসে আমরা টাইম রাখি, আর ওয়াই অ্যাক্সিসে উভয় ক্ষেত্রেই আমরা ভোল্টেজ টিপিক্যালি অ্যামপ্লিটিউড হিসাবে রাখি। তো এখানে 3টা কম্পোনেন্ট আছে। নীল কম্পোনেন্ট 15 ভোল্ট দেখিয়েছে, এবং যার কোনো ফেজের কোনো পরিবর্তন নেই টাইমের সাথে, তার মানে তার ফ্রিকোয়েন্সি হলো 0। আর এই পিংটা যেটা দেখা যাচ্ছে, সেটা 1 সেকেন্ড। এই 1 সেকেন্ডের মধ্যে 8টা পূর্ণ সাইকেল কমপ্লিট করেছে, ওই জন্য ফ্রিকোয়েন্সি হলো 8। আর গ্রিনটা যেটা, সেটা 16টা পূর্ণ করেছে, এই জন্য এটার ফ্রিকোয়েন্সি হলো 16। তো এক্স অ্যাক্সিসে কার কত ফ্রিকোয়েন্সি, সেই ভ্যালুটা থাকবে, আর অ্যামপ্লিটিউড হিসাবে টাইম ডোমেনে যেটা আছে সেটাই থাকবে। তো আমি আশা করি তোমরা ফ্রিকোয়েন্সি ডোমেন রিপ্রেজেন্টেশন দেওয়া থাকলে সেটা টাইম ডোমেনে কনভার্ট করতে পারবা, আবার টাইম ডোমেন দেওয়া থাকলে সেটা ফ্রিকোয়েন্সি ডোমেনে কনভার্ট করতে পারবা। এবং একটা কম্পোজিট সিগন্যালের ফ্রিকোয়েন্সি গুলি থেকে তার ব্যান্ডউইথ কত, সেটাও তোমরা বের করতে পারবা। তোমরা জানো যে লোয়েস্ট ফ্রিকোয়েন্সি এবং হাইয়েস্ট ফ্রিকোয়েন্সির যেটা ডিফারেন্স, সেটাই হলো ওই কম্পোজিট সিগন্যাল এলিমেন্টের ব্যান্ডউইথ। এবং বেশিরভাগ প্র্যাকটিক্যাল ইনফরমেশন যেটা আমরা পাঠাই, সেইটা হলো আহ, আহ, হলো কম্পোজিট সিগন্যাল। কারণ ওই কম্পোজিট সিগন্যালকে আসলে আহ, অনেকগুলি সিগন্যাল কম্পোনেন্টের যোগফল আকারে আসলে প্রকাশ করা হয়, এবং অরিজিনাল ইনফরমেশন সেখান থেকে সে কালেক্ট করতে পারে। So this is how data can be transmitted from the সোর্স টু দা ডেস্টিনেশন। এবং আমরা দেখেছি যে ধরনের একটা ইররেগুলার সিগন্যাল, এর আগে তো সব পেরিওডিক সিগন্যাল দেখতেছিলাম, কিন্তু এটা হলো অ্যাপেরিওডিক সিগন্যাল বা নন পেরিওডিক সিগন্যাল। এবং এইটাতে
যদি কেউ কথা বলে তাহলে তার সিগন্যালের ফ্রিকোয়েন্সি কিন্তু এই ধরনের হবে। আমরা যে কথা বলছি এটা যে ট্রান্সমিটেড হচ্ছে এর ফ্রিকোয়েন্সি কিন্তু এই ধরনের হবে, ইররেগুলার হবে, নন পিরিয়ডিক হবে। এবং সেগুলির ফ্রিকোয়েন্সি ডোমেন রিপ্রেজেন্টেশনও আমরা ইজিলি এভাবে তৈরি করতে পারি, লোয়েস্ট এবং হাইয়েস্ট ফ্রিকোয়েন্সির ডিফারেন্স আকারে সেগুলিকে রিপ্রেজেন্ট করতে পারি। এবং ব্যান্ডউইথ ইজ অলওয়েজ দ্য ডিফারেন্স বিটুইন দ্য হাইয়েস্ট সিগন্যাল এন্ড দ্য লোয়েস্ট সিগন্যাল। এবং গতদিন আমরা এই ধরনের কতগুলি এক্সাম্পল আলোচনা করতেছিলাম। হাইয়েস্ট লোয়েস্ট 5,000 থেকে 1,000 বাদ দিলে 4,000 হবে তার ব্যান্ডউইথ। এবং 4 কিলোহার্টজ এই ব্যান্ডউইথটা আমরা যারা মানুষ তারা যারা কথা বলি তাদের 300 হার্টজ থেকে 3,400 হার্টজ পর্যন্ত ফ্রিকোয়েন্সিতে আমরা আসলে টিপিক্যালি কথা বলি। সবচাইতে ভোতা সাউন্ড যেটা, সবচাইতে তীক্ষ্ণ সাউন্ড যেটা, এগুলির মধ্যে পার্থক্য হয় হলো এরকম। তো সেক্ষেত্রে এই জায়গাটাতে আমরা যদি ডিফারেন্সটা নেই তাহলে পরে আমরা দেখবো যে এটার ব্যান্ডউইথ আসবে হলো 3,100 হার্টজ। তো 3,100 হার্টজ এর এপাশে ওপাশে কিছুটা রাখা হয় যেটা, সেটা হলো গার্ড ব্যান্ড। তো হিউম্যান ভয়েস কমিউনিকেশনের জন্য আসলে 4 কিলোহার্টজ রাখা হয় হলো সিগন্যাল ব্যান্ড। গতদিন আমরা এই প্রবলেমটার সলিউশন করে আমরা ক্লাস শেষ করছিলাম। সেখানে এরকম 5টা সাইন ওয়েভ দেওয়া ছিল, যারা 100, 300, এরকম 900 হার্টজ আমাদের কাছে ব্যান্ডউইথ চেয়েছিল। তো 900 থেকে 100 এই হাইয়েস্টটা থেকে লোয়েস্টটা বাদ দিলে পাওয়া যাবে হলো এই ব্যান্ডউইথ কম্পোনেন্টটা। এবং চারটার যেটা স্পেকট্রাম সেটা 10 ভোল্ট যদি হয় তাহলে তাদের স্পেকট্রাম হবে এরকম 100, 300, 500, 700, 900। এবং চারটারই সেম 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 অ্যাম্প্লিটিউড 10 ভোল্ট, সেটাকে এইভাবে করে আমরা রিপ্রেজেন্ট করতে পারবো ইন ফ্রিকোয়েন্সি ডোমেন রিপ্রেজেন্টেশন। আজকে যে আলোচনাটা আমরা শুরু করব সেটি হলো এখান থেকে। খেয়াল করে দেখো আরেকটা প্রবলেম, এক্সাম্পল 3.12। কি বলা হয়েছে? A non-periodic composite signal has a bandwidth of 200 kilohertz. ব্যান্ডউইথটাই দিয়ে দিছে। দ্যাট মিন্স এই দুইটার মধ্যে যেটা পার্থক্য সেটা 200 কিলোহার্টজ বলে দিছে। উইথ এ মিডল ফ্রিকোয়েন্সি 140। তা মিডিলটা যদি 140 হয় তাহলে খুব সহজেই বোঝা যাচ্ছে এপাশে 100 আছে, এপাশে 100 আছে। তাহলে এপাশে যদি 100 থাকে তার মানে শুরু হয়েছে কত থেকে? 40 হার্টজ থেকে শুরু হয়েছে। এটা কি বুঝতে কারো অসুবিধা আছে? না স্যার, কোনো সমস্যা নেই। এখান থেকে এটুকু যদি 200 কিলোহার্টজ হয় ব্যান্ডউইথ, মিডিলটা যদি দেওয়া থাকে 140, তাহলে শুরু হয়েছে 40 থেকে, এতে বুঝতে কোনো অসুবিধা নাই, কারণ এখানেও 100, এখানেও 100। আর এইদিকে তাহলে কত হবে? 240। ক্লিয়ার সবার কাছে? যে কোনো জি প্রশ্ন স্যার। আসলে ওটা পিক্টোরিয়ালি রিপ্রেজেন্ট করা শুরু করবা, তাহলে দেখবা যে ছবিটা আঁকলে প্রবলেমটা অনেক সহজ হয়ে যাবে। তাহলে আমাদের একটা আসলো বাম পাশে 40 হার্জ, ডান পাশে 240, দুইটার ব্যান্ডউইথ হলো 200 মেগাহার্জ। 240 থেকে 40 বাদ দিলে 200 মেগাহার্জ, সরি কিলোহার্জ। এখন বলেছে ফ্রিকোয়েন্সি ডোমেন রিপ্রেজেন্টেশন করো। ফ্রিকোয়েন্সি ডোমেন রিপ্রেজেন্টেশন সহজ, 40 দিয়ে এখানে শুরু, 240 হলো শেষ, আর মাঝখানে হলো 140। এবং তার যেটা অ্যাম্প্লিটিউড সেটা একটা সার্টেন অ্যাম্প্লিটিউড সে মেনটেন করবে। যেহেতু স্পেসিফিক ভ্যালু এখানে দেওয়া নাই, এজন্য এটা এরকম আঁকলেও ঠিক আছে, কেউ যদি এরকম আঁকে তাহলেও ঠিক আছে, কোনো সমস্যা নেই। কিন্তু পুরো চিত্রটা এভাবে তোমাকে জাস্ট দেখাইতে হবে। দ্যাট ইজ অফ utmost ইম্পর্টেন্ট। এখন খেয়াল করে দেখো, আমরা এতক্ষণ অ্যানালগ সিগন্যাল এন্ড ইটস রিপ্রেজেন্টেশন অফ বিটস সেটা আমরা দেখতেছি। এখন আমরা পড়বো ডিজিটাল সিগন্যাল। অ্যানালগ সিগন্যাল ছাড়াও অনেক সময় ডিজিটাল সিগন্যাল, ডিজিটাল
ডেটা রিপ্রেজেন্টেশনের জন্য বা ট্রান্সমিশনের জন্য ব্যবহার করা হয়ে থাকে। এটা 1 এবং 0, সো কখনো পজিটিভ ভোল্টেজ দিয়ে 1, নেগেটিভ ভোল্টেজ দিয়ে 0, বা 0 ভোল্টেজ দিয়ে 0, এগুলি রিপ্রেজেন্ট করা হয়ে থাকে। হোয়াট এভার ইট ইজ, বিভিন্ন রিপ্রেজেন্টেশন আছে, সেগুলির মাধ্যমে আলটিমেটলি কিভাবে আমরা ডেটাটা ট্রান্সমিট করতে পারি সেই বিষয়গুলি মূলত আমরা এখানে পড়বো। এই রিলেটেড যে টপিকগুলি আসবে, বিট রেট, বিট লেন্থ, ডিজিটাল সিগন্যাল অ্যাজ এ কম্পোজিট অ্যানালগ সিগন্যাল, এবং অ্যাপ্লিকেশন লেয়ার কতগুলি পার্সপেক্টিভ আছে সেগুলি আমরা পড়বো। খেয়াল করে দেখো, এই পার্টিকুলার ডিজিটাল সিগন্যাল রিপ্রেজেন্টেশনে দুইটা লেভেল মেনটেন করা হয়েছে। মাত্র কয়টা লেভেল মেনটেন করা হয়েছে? দুইটা লেভেল মেনটেন করা হয়েছে। ফলে 1 সেকেন্ড টাইমের মধ্যে আমরা দেখতে পাচ্ছি 1, 2, 3, 4, 5, 6, 7, 8টা বিট আছে। তার মানে বিট রেট কত? 8 বিটস পার সেকেন্ড, 8 বিপিএস। এই যে দেখো লেখা আছে, 1 সেকেন্ডে 8টা বিট ট্রান্সমিট করতে পারতেছি। তার মানে এটার ডেটা রেট হলো 8 বিটস পার সেকেন্ড। স্বাভাবিকভাবেই লেভেল যদি এরকম দুইটা না হয়ে আমরা এখানে 4টা লেভেল দেখো মেনটেন করা হয়েছে। এই 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 নিচেরটাতেই খেয়াল করো, 4টা। টাইম কিন্তু 1 সেকেন্ডই, কিন্তু এইটা একটা লেভেল, এটার একটা লেভেল, নিচের একটা লেভেল, এটার একটা লেভেল। দ্যাট মিনস পজিটিভ সাইডে দুইটা লেভেল, নেগেটিভ সাইডে আরো দুইটা লেভেল। জিরো জিরো লেভেলে কোনো লেভেল রাখা হয়নি, জিরো বরাবর কোনো লেভেল রাখা হয়নি। পজিটিভে দুইটা লেভেল, নেগেটিভে দুইটা লেভেল মেনটেন করা হয়েছে। হ্যাঁ, হতে পারে এটা +5 ভোল্ট, এটা +10 ভোল্ট, এটা -5 ভোল্ট, এটা -10 ভোল্ট, এরকম হতে পারে। হোয়াট এভার ইট ইজ, দুইটা পজিটিভের দিকে, দুইটা নেগেটিভের দিকে, মোট 4টা লেভেল মেনটেন করা হয়েছে। ফলে 4টা লেভেল মানেই 2^2 আমরা 2 বিটের 4টা রকমের রিপ্রেজেন্টেশন করতে পারবো। +10 ভোল্টকে 11 দিয়ে, +5 ভোল্টকে 10 দিয়ে, -5 ভোল্টকে 01 দিয়ে, -10 ভোল্টকে হলো 00 দিয়ে আমরা রিপ্রেজেন্ট করতে পারি। তাই যদি হয়, তাহলে পরে দেখো এই 1 সেকেন্ডের মধ্যে আমরা এখন 8 বিটের পরিবর্তে সিম্পলি 8 × 2 = 16 বিট আমি ট্রান্সফার করতে পারতেছি। 8 বিটের পরিবর্তে এখন 8 × 2 = 16 বিট এখন আমি ট্রান্সফার করতে পারতেছি। সো হুইচ ইজ 16 বিটস পার সেকেন্ড, ডেটা রেট ডাবল হয়ে গেল। খুব স্বাভাবিকভাবেই তোমাদের কারো কারো মনে এরকম ইচ্ছা জাগতে পারে বা এরকম চিন্তা জাগতে পারে যে তাহলে লেভেল 2টা থেকে 4টা করাতেই আমরা অনেক দূর নিয়ে যেতে পারলাম, ডেটা রেট ডাবল করে ফেলতে পারলাম। তাহলে এরকম ডেটা রেট তো আমরা 4টা না, তাহলে 8টা করব, তাহলে আবার ডাবল হয়ে যাবে। বা 16টা করব, তাহলে 8 গুণ হয়ে যাবে। তাহলে আমরা কি করতেই থাকতে পারবো? এরকম অনেকগুলি লেভেল মেনটেন করতেই থাকতে পারবো? Is there any problem here? Scientific barrier here? Scientific upper limit here? কেউ কেউ কোনো এই আলোচনায় অংশগ্রহণ করতে পারবা? Anyone? তোমাদেরকে চিন্তা করতে হবে। তোমরা একটা জিনিস মাথায় রাখো, তোমরা ভার্সিটিতে পড়তেছো, মানে হলো তোমাদের চিন্তা শক্তিকে কাজে লাগাতে হবে, বুদ্ধি বিবেচনাকে কাজে লাগাতে হবে। শুধু স্যার পড়াইছে এটা এটা ওইটা ওইটা পড়ে গেলাম, পরীক্ষা দিলাম, ওইটার নাম বিশ্ববিদ্যালয়ে পড়া না। ওইটা এসএসসি ইন্টারমিডিয়েট পর্যন্ত পড়ে আসছো, এটা ঠিক আছে। এইখানে তোমাকে তোমার নিজের চিন্তা শক্তির বিকাশ ঘটাতে হবে। দ্যাট ইজ হোয়াট দ্য ফিলোসফি অফ ইউনিভার্সিটি এডুকেশন ইজ।
তোমার নিজের চিন্তা চেতনা অনুযায়ী তোমার যে যে আন্ডারস্ট্যান্ডিং গুলি আছে সেগুলিকে লালন করতে হবে এবং সেটি থেকে তোমার নতুন জ্ঞান সৃষ্টির সম্ভাবনা তৈরি হবে। তো সেটি তোমাদের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ। বলো কেউ একজন যদি আলোচনায় অংশগ্রহণ করো। আমার প্রশ্নটা কি বুঝতে পেরেছো তোমরা? রমজান, কিছু বলতে চেয়েও বলতে পারতেছো না, এরকম অবস্থা মনে হচ্ছে। রমজান, বলবা? না স্যার, মানে প্রশ্ন বুঝতে পারছি স্যার, মানে আচ্ছা, ঠিক আছে, খেয়াল করে দেখো। এইরকম লেভেল যত তুমি বাড়াবা রিসিভারের জন্য তত বেশি চ্যালেঞ্জিং হবে। কেন? রিসিভারকে আলাদা করতে পারতে হবে যে এইটা 10 ভোল্টের জন্য এটা 11, এটা +5 ভোল্টের জন্য এটা 10, এইটা -5 ভোল্টের জন্য এটা 01, এটা -10 ভোল্টের জন্য এটা 00। তো আমরা লেভেল যত করব রিসিভারের জন্য দুইটা লেভেলের মধ্যে পার্থক্য ডিটারমাইন করা তত বেশি চ্যালেঞ্জিং হয়ে যাবে। এবং আমরা জানি আমরা যখন সিগন্যাল ট্রান্সমিট করি, সিগন্যাল যত বেশি দূরত্ব অতিক্রম করে সিগন্যালের স্ট্রেংথ তত কমতে থাকে। এখন -10 ভোল্টের একটা সিগন্যাল কমতে কমতে যদি -5 ভোল্টে নেমে আসে, তাহলে ওইটা কি অরিজিনালি -5 ভোল্ট নাকি কমতে কমতে -5 ভোল্ট হয়েছে, এইটা ডিটারমাইন করা কিন্তু রিসিভারের জন্য খুব কঠিন। এভাবে করে যদি আমরা আরো ভাগ করি তাহলে দেখা যাবে যে দুইটা লেভেলের মধ্যে 5 পার্থক্য নাই, দুইটা লেভেলের মধ্যে পার্থক্য আছে 1 অথবা 2। তখন কিন্তু আরো কঠিন অবস্থা কিন্তু তৈরি হবে। তো এই পরিপ্রেক্ষিতে যেটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় সেটি হলো আমরা ইচ্ছা মতো লেভেল বাড়াইতে পারবো না। এবং তোমরা জানো যে একটা সিগন্যাল যদি ওয়্যারলেস সিগন্যাল হয় এবং সেই সিগন্যালটা ট্রান্সমিশন এবং ট্রান্সমিটার এবং রিসিভারের মাঝখানে যদি বড় কোনো ওয়াল থাকে, ট্রি থাকে, বিল্ডিং থাকে, তাহলে সিগনিফিকেন্ট পরিমাণ সিগন্যাল লস হবে এবং সেখানে আর আসলে অলমোস্ট পাওয়াই যাবে। সো এই ধরনের নানান ইম্পেয়ারমেন্টের কারণে সাধারণত নাম্বার অফ লেভেল গুলিকে একটা নির্দিষ্ট মাত্রার মধ্যে রাখা হয়, সো দ্যাট রিসিভার সেন্সিটিভিটি মেনটেন করা সম্ভব হয়। এইবারে আসো, একটা এক্সাম্পল প্রবলেম দেখো এখানে করেছে, খুব সুন্দর একটা প্রবলেম। A digital signal has 8 levels. কতগুলি লেভেল আছে? 8টা লেভেল আছে। How many bits are needed per level? How many bits are needed per level? তাহলে 8 বিট যদি হয় 2 টু দি পাওয়ার কত সমান 8? বলো, 2 টু দি পাওয়ার কত সমান 8? 3 স্যার, 3। 3। তাহলে এইটা 3 বিট দরকার হবে, 3 বিটের প্রয়োজন হবে। For the formula, the number of bits per level is log to 8, that means 2 to the power x. X এর ভ্যালু হলো 3, so number of answer is 3 bits. Good. এখন দেখো আরেকটা বলছে, what about digital signal with 16 levels? 16 level হলে 4 বিট লাগবে, 2 to the power 4 is equals to 16. How many bits are needed per level? It's 4 bits. What about 32 levels? 50 লাগবে, 5 বিট লাগবে, 2 to the power 5 সমান 32। 64 নিলে 6 বিট লাগবে, 128 লেভেল লাগলে কত বিট লাগবে বলো? 120 হলে কত বিট লাগবে? স্যার 7। হ্যাঁ, 7 স্যার।
এক্সিলেন্ট। 2 to the power 7 is equals to হলো 128। সো আমাদেরকে এটা ক্লিয়ারলি জানতে হবে যে এরকম হবে। আর 9 লেভেল যদি হয় তাহলে 2 to the power কত লাগবে? 2 to the power কত সমান 9? 3.17 বিট। তাহলে 3.17 বিট কি দেওয়া সম্ভব? এটা কি রিয়েলিস্টিক? না, রিয়েলিস্টিক না। এটা অবশ্যই কি হতে হবে? একটা ইন্টিজার নাম্বার হতে হবে এবং এখানে 2 এর পাওয়ার আকারে বাড়াইতে হবে। এই প্রবলেমটা খেয়াল করে দেখো, আর একটা ইন্টারেস্টিং প্রবলেম। We need to download text document at the rate of 100 pages per minute. একটা 100 pages per minute। 1 মিনিট মানে কয় সেকেন্ড? এই কথা 60 বলো। সেকেন্ড স্যার। 60 সেকেন্ড স্যার। মাইক্রোফোন পুলক তালুকদারেরটাই শুধু অন দেখা যাচ্ছে আর সব অফ করে রাখছে। 1 মিনিটে 60 সেকেন্ড, তাহলে 60 সেকেন্ডে 100 পেজ। হোয়াট ইজ দ্য রিকোয়ার্ড বিট রেট অফ দি চ্যানেল? আমরা জানি যে একটা পেজে অন অ্যান এভারেজ যদি 24টা করে লাইন থাকে, 80টা করে যদি ক্যারেক্টার থাকে প্রতি লাইনে, একটা ক্যারেক্টারে যদি 8 বিট লাগে তাহলে পরে 8 বিটস ইন্টু 80 ক্যারেক্টার্স ইন্টু 24 লাইন্স, তাহলে কত লাগবে? এবং 100টা পেজ পার মিনিটে, তাহলে এত বিপিপিএস, দ্যাট মিনস 1.6 এমবিপিএস এর একটা লাইন লাগবে যদি আমরা প্রতি মিনিটে 100টা করে পেজ আমরা পাঠাইতে চাই। So this is significantly important to understand the total differences. এখানে আরেকটা ইন্টারেস্টিং প্রবলেম দিয়েছে। একটা ডিজিটাইজড ভয়েস চ্যানেল আছে এবং যেখানে 4 কিলোহার্টজ ব্যান্ডউইথের অ্যানালগ সিগন্যাল আছে, দ্যাট মিনস এটা আমরা হিউম্যান ভয়েস। We need to sample the signal at twice the highest frequency. We assume that each sample requires 8 bit. What is the required bit rate? Very easy. Bit rate calculate করতে হলে আমাদের টোটাল ব্যান্ডউইথ কত? 4 কিলোহার্টজ। তাহলে 2 ইন্টু 4 কিলোহার্টজ ইন্টু কি লাগবে? আমাদের প্রতিটা স্যাম্পল রিপ্রেজেন্ট করার জন্য 8 বিট লাগে। So it should be 64 kbps minimum. So 64 kbps is needed for transferring the data from source to the destination here in this. So this is the minimum allocation of bandwidth to understand the particular problem. ঠিক আছে? So সেটা আমাদেরকে বুঝতে হবে। তো এরপরে যে জায়গাটা আমাদের আছে সেটি হলো, আমাদের যদি হাই ডেফিনেশন টিভির একটা এক্সাম্পল দিয়ে দিল, এর বিট রেট বের করতে হবে। তাহলে বিট রেট বের করার সময় তাহলে আমরা কি করব? তো সবগুলো গুণ করি। আমাদের প্রথম জানতে হবে যে একটা হাই ডেফিনেশন টেলিভিশনের আসপেক্ট রেশিও কত। এটা হলো 16:19 এবং এত পিক্সেল বা এত পিক্সেল পার স্ক্রিন থাকে, 1920 পিক্সেল বাই 1080 পিক্সেল। একটা কালার পিক্সেলকে রিপ্রেজেন্ট করতে যদি 24 বিটের প্রয়োজন হয়, 24 bit is required to represent a particular color very smoothly, efficiently, then it would be 1920 multiplied by
1080 multiplied by 40 times per second multiplied by 24 bits per pixel. So this is the total, and which is approximately 1.5 gigabits per second. So high definition television requires very high bandwidth to transfer data from the source to the destinations. But Pascal very highly efficient compression algorithm ব্যবহার করা হচ্ছে। তারা এই রিকোয়ারমেন্টটাকে several tens of megabits per second এ নিয়ে আসছে, so that data can be transmitted from the source to the destination with very high reliability, as well as comfortable end-to-end delay. So that is of utmost important for the current data transmission environment. আমরা নিশ্চয়ই বেস ব্যান্ড সিগন্যাল এবং ক্যারিয়ার সিগন্যালের মধ্যে পার্থক্য আমরা জানি। Base band signal হলো original information signal that we are going to transmit. Carrier signal typically a very high frequency signal at which the baseband signal is being modulated, so a certain frequency channel need to be allocated for transmitting a particular baseband signal. So that is we call bandwidth allocation and baseband signaling in local area network, in metropolitan area network, in mobile communication network are maintained by a certain level of resources that are available over there. বেসব্যান্ড ট্রান্সমিশনের জন্য দেখো এই যে এখানে ইনপুট সিগন্যাল ব্যান্ডউইথ সুন্দর ছবির মাধ্যমে দিয়ে দেওয়া আছে, ওয়াইড ব্যান্ড চ্যানেল, এবং this is the band pass channel output signal that can be transmitted through the transmission media. But input ম্যানেজমেন্টের সুবিধার্থে, এরর চেকিং এর সুবিধার্থে, ওভারঅল ব্যান্ডউইথ কনজাম্পশন রেট কমানোর স্বার্থে definitely it is better to explore the possibilities to further optimize the resources of the education system, which is really very well, interestingly, the digital signals are combinations of analog signals, and it is representing the Fourier analysis, and any composite signal is a combination of simple sine waves with different frequencies and amplitudes that you already know. And definitely the examples that are given here, it needs to be analyzed, which is out of the scope of our course. And maybe those who are maintaining the research results out of these values are keeping it forward for data communication and checking, and accordingly the corresponding representation. Well, the first harmonic case, you see this is 3 frequency component, 0, n by 2 and n by 4. Well, you see the first harmonic, it is being represented by this, and digital signals of n bit 0 0 0 0 0 1 0 1 0 0 1 1 and 1 0 0 1 0 1 1 1 0 1 1 1. So these are fundamentally important to understand the different gates
that can be deduced to simplified form by you after a certain initiative, taking a certain initiative. Okay, so simulating a digital signal with first three harmonics, you see here bandwidth is this and better representation. এখানে খেয়াল করে দেখো তোমার ডিপ ব্ল্যাক যেটা সেটার ফ্রিকোয়েন্সি 0, এরপরটা n/4, এরপরটা n/2, এরপরটা 3n/4, এরপরটা 3n/2. So frequency is being increased 1.5 times of them. This is 1.8 times of 5, so 1.25 times, right? Here 2.5 times. So significantly important that how much preference is being given to the countries where significant improvement is needed. So analog signal দুইটা frequency দিয়েছে, একটা 3n/2, একটা n/2, and their difference will make the bandwidth. So you see here a baseband transmission, the required bandwidth is proportional to the bit rate. If we need to send bits faster, we need more bandwidth. So given that the same source has been utilized and there is no additional inputs over there, then definitely the baseband transmission, the required bandwidth will always be proportional to the bit rate. And if we need higher bit rate, then it is the answer is that it should be a dynamic one, so that data can be transmitted, data can be updated, and data can be communicated in time. So next issue is bandwidth requirement. So if you want to transmit some practical application, then you can determine what minimum bandwidth is applicable for you. If you use simple email communication, very less bandwidth is sufficient. If you transfer a movie file or something, well, it is okay that some delays occurred over there. But if you communicate in real-time messenger, real-time communication platform, and any other real-time interaction with the remote software systems, you have to have a certain level of bandwidth so that data communication is being happened very crystal clear way, following a crystal clear way. So you see 1 kbps, and that should be harmonic is 500 hertz. Another harmonic is 1.5, and another harmonic is 2.5. So there are multiple harmonics are competing to each other, and it is the duty of the attendance at preparing invigilators so that they can find out who are the actual contributor over there. So you see here, typically the highest level is the 5n/2, and that will get the work. But question is,
the actual requirement of the devices and the way in which we are representing it need to be conformed. Okay, so you see, next problem is what is the required bandwidth of a low pass channel if we need to send 1 Mbps using broadcast transmission? You see, the answer depends on the currency desired. The minimum bandwidth B is equals to bit divided by 2. So example 3.22, I believe you have given a loop. Now let's discuss how it is working. What is the required bandwidth of a low pass channel if we need to send 1 Mbps by using the baseband transmission? তাহলে ডেটা রেটটা দিয়ে দেওয়া আছে 1 Mbps, আমাকে রিকোয়ার্ড ব্যান্ডউইথ কত সেটা বের করতে বলছে। Definitely it would highly depend on the highly dependent onto the required bandwidth. The minimum required bandwidth is bit rate divided by 2, so 500 kilohertz. And the better solution is to use the first and the third harmonics with B is equals to 3 into 500 kilohertz, 1.5 kilohertz. Right? So this is, and still a better solution is to use the first, third, and fifth harmonics. And that is also found over there. Yes. We have a low pass channel with bandwidth 100 kilohertz. What is the maximum bit rate of this channel? It's the bandwidth at double হবে. So 100 kilohertz is representing low pass, means 200 kbps would be the rate, and since it is 2 times, so 500. So bypass channel is being exercised. Some of the source of I should say graduation. No, I should say fourth cohort of the data has already been communicated, and that is of utmost important. So if the available channel is a band pass channel, we cannot send the digital signal directly to the cell. So that is an important disadvantage, I should say. So digital transmission is not possible. So we will ask to them to understand the material in depth and then try to find out if there is any missing or error or anything. So that's need to be represented. So this slide is very easy. In case of modulation, this input signal has been converted into the direct or analog converter, and then the circuitry, which is basically using the signal to available bandwidth. You see available bandwidth, and the output signal is written like this. But for the last one, you see there is no change in the reinstallment over there. So you see significant improvement is needed over there. So the next one is the signal to noise ratio.
I believe this topic, signal to noise ratio and the decibel issues, these will be discussed in the next class, starting from the attenuation, distortion, and the noise. So up to this, is there any question from your side? Any question or comment from your side? কোনো কোশ্চেন নাই, তাই তো? না স্যার। তো if it is, আমি প্রথমে বন্ধ করছি হলো